নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আপনারা সবাই ভালো আছেন তো? আগের পডকাস্টগুলো আপনারা শুনেছেন তো? যদি ভালো লেগে থাকে নিশ্চয় কমেন্টে জানাবেন। আমি সবসময় হয়তো উত্তর দিতে পারি না, কিন্তু কমেন্টগুলো মাঝে মধ্যে দেখি। আপনাদের ভালো লাগলে আমিও উৎসাহিত হব, আমিও আরো নতুন নতুন এই যে পার্টিনেন্ট বিষয়গুলো নিয়ে, যেগুলো কমন বিষয় নিয়ে, সেই নিয়ে আমি আলোচনা করতে থাকবো। তবে হ্যাঁ, একটা জিনিস ভুলবেন না, যেহেতু আমাদের আলোচনাগুলো সবসময় খুব কমন বিষয় নিয়ে থাকে, সেই কারণে আপনারা কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে এগুলো একটু শেয়ার করবেন, যাতে যত বেশি সংখ্যক লোক হয় এই ব্যাপারগুলো জানতে থাকে। ভুলভ্রান্তি যদি চিন্তাভাবনার মধ্যে আপনাদের থাকে, সেগুলোও যেন ক্লিয়ার হয়ে যায়, সেগুলোও যেন পরিষ্কার হয়ে যায়। যাক, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটা হলো বিষম লাগা। এইটা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে আসেন যে খেতে গেলেই বিষম লাগছে, ডাক্তারবাবু একটু দেখুন তো কেন ব্যাপারটা হচ্ছে, কি কারণ। আর মনের মধ্যে সবসময় তো একটা ভয় থাকেই, কোনো কিছু হলে এই রে আমার বুঝি ক্যান্সার হয়ে গেল, কিংবা খারাপ রোগ কিছু হয়ে গেল, সেই কারণে বেশি আপনারা চিন্তিত হয়ে নিয়ে আসেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস বুঝিয়ে দিই আমরা। খাওয়ারটা কিভাবে আমাদের হাতের থেকে মুখে, মুখের থেকে খাদ্যনালীতে যায়, এই যে প্রক্রিয়া, তার মধ্যে কিন্তু কিছুটা আছে যেটা আমরা ভেবে জেনে করি, কিছুটা আছে আমাদের অগোচরেই হয়ে যায়। তার মানে কি? তার মানে কিছুটা স্পন্টেনিয়াসলি হতে থাকে। তার মানে কি? বেশ ভালো মতন ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে মাখলাম, মেখে নিয়ে হাতে করে নিয়ে ওটা মুখের মধ্যে দিলাম। এরপরের কাজ কি? দাঁত এবং মুখমণ্ডল ওটাকে চিবোবে। চিবোনোর পরে আমাদের জিভ যেটা আছে, লালার সঙ্গে ওটাকে মিশিয়ে ওটাকে একটা গোল বলের মতন করতে থাকবে। তারপরে যেটা হবে, জিভের পেছন দিক যেটা আছে সেটা ওই বলের মতন খাবারটাকে ওটা পেছনে ঠেলে দেবে। এই যে পেছনে ঠেলে দিল, এইবার ওটা আমাদের মুখমণ্ডলের একদম পেছন দিকে গিয়ে নিয়ে হাজির হলো। এইবার মজার জিনিসটা হয়, এরপরে কিন্তু অনেক কিছুই আছে যেটা স্পন্টেনিয়াসলি নিজের থেকেই হতে থাকে। কি হতে থাকে? ওই যে খাদ্যনালীর মুখটা যেখানটাতে আছে, তার মানে কি মুখমণ্ডলের একদম পেছনে সেই জায়গাটাতে দুটো নালী আছে। সামনের দিকটা হলো শ্বাসনালী, পেছন দিকটা হলো খাদ্যনালী। মজাটা হলো জিভের পেছন দিকটা ওটাকে ঠেলে দেয়। আমাদের ওইখানের যে যত মাংসপেশিগুলো আছে ওটা ওটাকে খাবারটাকে চিপতে থাকে, মানে স্কুইজ করতে থাকে, এবং খাবারটা নিচের দিকে নামে। কিন্তু কি অদ্ভুতভাবে খাবারটা কিন্তু শ্বাসনালীতে ঢোকে না, নর্মালি কিন্তু ঢোকে না। তারও একটা প্রোটেক্টিভ মেকানিজম আছে। আমাদের শ্বাসনালীর ওপরে একটা বেশ সুন্দর পাতার মতন, এই যে গাছের যে পাতা হয়, পাতার মতন একটা জিনিস আছে যেটাকে বলা হয় এপিগ্লটিস। খাবারটা যখন নামতে যায় তখন এপিগ্লটিসটা নেমে এই যে শ্বাসনালীর মুখটা ওটাকে দেয় বন্ধ করে, যাতে কিনা খাবার শ্বাসনালীর মধ্যে না ঢোকে। আর মাসেলগুলো এমনভাবে সংকুচিত হতে থাকে ওখানকার, যে ওই খাবারটাকে ডিরেক্ট করে দেয় কিংবা ওটাকে দেখিয়ে দেয় রাস্তা খাদ্যনালীর। ওটা খাদ্যনালীর মধ্যে চলে যায়। যেই খাদ্যনালীর মধ্যে ঢুকে যায়, তারপরে খাদ্যনালীর এটা এক ধরনের ক্যারেক্টার, চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যে ওটার মধ্যে কিছু মাসেল, কিছু নার্ভ এমনভাবে কাজ করে, সে আমরা দেখি না গরুর দুধ দুয়ানোর মতন, ওই রকম ওই খাদ্যনালীটা স্কুইজ করতে 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 নিচের দিকে নেমতে থাকে। এটাকে বলা হয় পেরিস্টলসিস। এই করতে করতে খাবারটা পেটের মধ্যে ঢুকে যায়। এটা হলো নর্মাল প্রক্রিয়া। অনেক সময় কি হয়, যে খাবারটা খাদ্যনালীর বদলে যদি শ্বাসনালীতে ঢুকে যায়, তখনই আমরা বিষমটা খাই।
এইবার মজার ব্যাপারটা হলো বিষম আমরা খাই কেন, প্রশ্নটা সেটা নিয়েই আলোচনাটা আরম্ভ হয়েছিল যে ডাক্তারবাবু আমি ঘন ঘন বিষম খাচ্ছি কেন হচ্ছে। আমাদের না কোনো কিছু, এটা নিয়ম, এটা আমাদের বইয়ে লেখা আছে যে কোনো রোগ কিংবা কোনো সিমটম নিয়ে আপনারা এলে প্রথমেই বড় বড় জিনিস ভাববো না, থিঙ্ক অফ দ্য সিম্পল থিংস ফার্স্ট। বেশিরভাগ মানুষেরই কিন্তু বড় রোগ হয় না, ছোটখাটো কমন রোগ হয় যে কোনো জিনিস নিয়ে। তো সিম্পল জিনিস নিয়ে যদি আমরা প্রথমে আলোচনা করি তাহলে পরে কিন্তু সিম্পল জিনিসগুলো বুঝতে থাকবো। কি হতে থাকে, অনেক সময় আমরা অনেকের অভ্যাস আছে খুব তাড়াতাড়ি মুখের মধ্যে খাবারটা দিলাম, সাথে সাথে গিলতে থাকলাম, ওই গেলা হলো কি হলো না আবার খাবারটা দিলাম, মানে খুব তাড়াতাড়ি আমরা করতে থাকি। যখনই তাড়াতাড়ি করতে থাকি তখন কিন্তু এই যে পুরো প্রক্রিয়াটা, খাওয়া মুখের মধ্যে যাবে, খাবারটা চিবোবে, সেইটা পেছনে ঠেলা হবে, আমাদের ওই এপিগ্লটিস বন্ধ হবে, ওই জায়গায় মাংসপেশির সংকুচিত হবে এবং খাবারটা চলে যাবে খাদ্যনালীতে। এই যে পুরো প্রক্রিয়াটা, এইটা হওয়ার ঠিক মতন সময় পায় না, হয় এটা বন্ধ হচ্ছে না, নয় ওটা ঠিক মতন পাঠাতে পারছে না, তাড়াহুড়ো করতে থাকলে, এবং তাতে কি হয়, খাদ্যনালীর বদলে চপ করে ওটা চলে যায় হয়তো এটা এপিগ্লটিসটা খোলা রইলো, তখন পুরোটা বন্ধ হয়নি, চপ করে চলে যায় শ্বাসনালীতে এবং বিষম লেগে যায়। খাওয়ার সময় আমরা শুনেছি না কথা বলবি না, খাওয়ার সময় কথা বলবি না, কেন? খাওয়ার সময়ও যদি আমরা কথা বলতে যাই, পার্টিকুলারলি যখন খাবারটা আমরা গিলছি তখন যদি কথা বলতে চাই তাহলে পরে তো এপিগ্লটিসটা বন্ধ হচ্ছে না। কথা বলা মানে শ্বাসনালীর থেকে ওই যে ষড়যন্ত্র তার মধ্যে দিয়ে হাওয়াটা বেরোচ্ছে, তবে তো আমাদের কথাটা বলা হচ্ছে, তাহলে এপিগ্লটিসটা বন্ধ হচ্ছে না কথা বেরোচ্ছে বলে। এবং সেই সময়ও যদি আমরা গিলতে চাই, এই দুটোর সঙ্গে কি হয়, একটা সংঘাত হয়। সংঘাত হওয়ার জন্য খাবারটা ঝপ করে চলে যায় আমাদের খাদ্যনালীর মধ্যে। কিছু কিছু ব্রেনের যদি রোগ হয়, ব্রেন থেকে তো নার্ভগুলো বেরোয়, ব্রেন থেকে নার্ভগুলো বেরোলে পরে সেই নার্ভগুলো এই যে পুরো মেকানিজমটা, তার মানে এপিগ্লটিস বন্ধ হওয়া, মাসেলগুলো সংকুচিত হওয়া, এই যে একটা অর্কেস্ট্রেটেড ওয়েতে হয়, তার মানে একটা ছন্দে হতে থাকে একের পর এক যেটা হওয়ার কথা। এইটা তো ব্রেন চালনা করে তার নার্ভ দিয়ে। ব্রেনের কিছু কিছু অসুখে এই যে ছন্দে হওয়াটা সেটা ঠিক মতন হয় না, হয়তো কোনোটা আগে হয়ে গেল যেটা হওয়ার কথা না, তারপরে একটা পরে হলো, যাতে কি হলো পুরো ব্যাপারটা ছন্দটা ভেঙে গেল, খাবারটা চলে গেল খাদ্যনালীতে, শ্বাসনালীতে, এটা হতে পারে। আবার কি হয়, শ্বাসনালীর মুখেই তো আমাদের ষড়যন্ত্রটা আছে। ষড়যন্ত্র আগের এপিসোডগুলো দেখলে বুঝতে পারবেন স্বর কি করে বেরোয়। তো ষড়যন্ত্রটা না অনেকটা ভি, ইংরেজি যে অক্ষরটা আছে ভি এর মতন, এবং এইটা এরম করে করে নড়তে থাকে এবং তার মধ্যে দিয়ে হাওয়াটা বেরোতে থাকে আর আমাদের স্বর তৈরি হয়। এই যে ভিটা যখন বন্ধ হয় সেটাও কিন্তু শ্বাসনালীর একটা প্রোটেকশন। অনেক সময় এই যে ষড়যন্ত্র যদি প্যারালাইজড হয়ে যায়, দুটো দিক কিংবা একটা দিকও প্যারালাইজড হয়ে যায়, তাহলে দুটো ষড়যন্ত্রর যে এই যে ভোকাল কর্ডসগুলো আছে তার মধ্যে একটা গ্যাপ থেকে যায়। এই গ্যাপটা থাকলেই অনেক সময় খাওয়ার সময় ওই ষড়যন্ত্রর মধ্যে দিয়ে আমাদের খাবারটা চলে যায় শ্বাসনালীতে, কারণ প্রোটেকশন একটা তো চলে গেল, শ্বাসনালীতে চলে যায়, এখানে আমরা বিষম খেতে পারি। এছাড়াও আমাদের তো অনেক কিছু আছে, তার মধ্যে আছে যে যদি ওখানে একটা টিউমার কিছু হয় তাহলে পরে ওই একই খাবারটা ঠিক মতন যেতে পারে না। অনেক সময় আমাদের রিফ্লাক্স হতে থাকে। রিফ্লাক্স মানে কি? রিফ্লাক্স মানে অ্যাসিডিটি উপরে উঠে আসতে থাকে। তার পেছনে খাদ্য, কি ধরনের খাবার খাচ্ছি, খুব লেটে খাবার খাচ্ছি কিনা রাত্রিবেলায়, অ্যালকোহল, স্মোকিং, অ্যালকোহল পার্টিকুলারলি অনেক লেটে রাত্রিরের, এগুলোর থেকে অ্যাসিড রিফ্লাক্স হয়। আবার ওজন থেকেও হয়, কিন্তু ওবেসিটি মানে ওজন যত বাড়তে থাকে তত কিন্তু রিফ্লাক্সটা বাড়তে থাকে, এবং এই রিফ্লাক্সের থেকেও অ্যাসিড উঠে এসে নিয়ে
ঠিক টুক করে ওটা সামনে যে ষড়যন্ত্র আছে তার মধ্যে দিয়ে শ্বাসনালীতে ঢুকে যায়, মানে আমাদের এই চোকিং সেন্সেশন যেটা সেটা হতে থাকে। তাহলে পরে আমরা কিভাবে খাবারটা শ্বাসনালীর বদলে খাদ্যনালীতে যায় নর্মালি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং ওইখানে কি কি মেকানিজম হয় যেটাতে এই যে পুরো প্রক্রিয়াটায় ছেদ হতে পারে, ছন্দে কোনো টান পড়তে পারে, যার জন্য খাওয়াটা ঠিক মতন যেতে না পেরে খাদ্যনালীতে শ্বাসনালীতে ঝুঁকে যেতে পারে। তাহলে আবার খুব ছোট করে বলে নিই কি কি হতে পারে। নার্ভের সমস্যার জন্য হতে পারে, মুখ শুকিয়ে গেলে হতে পারে, খুব তাড়াতাড়ি খাবার খেলে পরে এটা হতে পারে, খাওয়ার সময় কথা বললে হতে পারে, তাছাড়া বড় বড় রোগ তো আছেই, যেরকম টিউমার হলে হতে পারে, এবং নানাবিধ ওই জায়গাটাতে যদি ঘা এগুলো হয় তাহলে হতে পারে, আর অ্যাসিড রিফ্লাক্স হলেও হতে পারে। তো এইরকম আমি হয়তো অনেক কিছু আরো মিস করেছি, কিন্তু আপনাদের যেটা বলার সেটা হচ্ছিল খাওয়ার কিভাবে হাতের থেকে খাদ্যনালীতে যায় এই প্রক্রিয়াটা বোঝানো, এবং কমন কি কি করলে পরে খাবারের খেতে গেলে বিষম লাগবে না সেটাই হলো বোঝানো। যাই হোক, একটা জিনিস বলার, যে বিষম যদি ঘন ঘন লাগে তাহলে কিন্তু ও কিছু না বলে ছেড়ে দেবেন না, ডেফিনেটলি ডাক্তারবাবুদের একবার দেখাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য। ভালো থাকবেন, নমস্কার।